যে মেজর জিয়াকে এই যে কয়েকদিন আগে 2 সপ্তাহ আগে নুনুজ যে বললো স্বাধীনতার ঘোষক, যে মূলাটা খায় বিএনপির যে একদম সবকিছু চুদলিং পং পং করে দিল, এখন কোথায় কেমন লাগতেছে তাদের, কোথায় জিজ্ঞেস করতে মন যেতেছে। আমার গলা তো ভালো না, গান গায়ে গিয়ে জিজ্ঞেস করতাম তোমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা। প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে বঙ্গবন্ধুকে জয় বঙ্গবন্ধু বলে সবাই শপথ নিচ্ছে। তারা যেহেতু মেজর জিয়াকে বঙ্গবন্ধুর জায়গায় রিপ্লেস করতে চায়, মেজর জিয়া তখন কোথায় আপা? আমি তো কোথাও দেখি না। প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি, প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর নাম, এবং ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট যখন করা হইতো যে বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে, 26 মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন, তখন সেই বাংলাদেশের ফাদার অব দ্য নেশনের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে তাই ছিল। কই ছিল তখন, মেজর জিয়া কই ছিল? ইউনূস তাদের সকল কিছু সর্বনাশ করে দিয়েছে এবং দিচ্ছে। এটা মানুষকে কিভাবে বোঝাবো ইন্দ্রা? মানুষ এটা নিজেদের ইয়ে না ঢুকলে নিজেদের ইয়ে দিয়ে বুঝবে না আপা। আপনি আমি যেহেতু আওয়ামী লীগের লোক, আমরা যদি বলি তুমি ফ্রিলি কথা বলো, তোমার তো আমার মতন আমার উপরে যে তুমি ফ্রিলি কথা বলো না। এটা বলার কারণ আছে, আমি আপনাকে পরে বুঝাই বলবো। বয়স্ক মানুষটা এই এক সমস্যা, সবকিছু ব্যাখ্যা করে বুঝাইতে হয়। এটা বলতেছিলাম এই যে এই প্রত্যেকটা কেন বুঝতেছে না? আপনি বললেন যে বাঙালিরা এত কিছু হওয়ার পরে কি হয় দেখার জন্য বসে আছে, কেন বুঝতেছে না? ধরেন যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন কালকে সকালে আওয়ামী লীগ সরকার বসে দেশ আগের সেটআপে চলে গেছে, সবগুলা দেখবেন রাস্তায় নেমে এসে বললে আমরা খুব খারাপ ছিলাম, তখন কথা কস নাই কি জন্য? বলতে পারো তোরা বলছো যে তারেক জিয়া 17 বছর শেখ হাসিনার অত্যাচারে দেশে ফিরতে পারে না, অত এখন তো শেখ হাসিনা 16 মাস দেশে নাই, এখন কার ঠাপ খায় দেশে ফিরতে পারে না বলেন? এবং ফিরতে পারতেছে না, এটা আবার ফেসবুক পোস্টে লিখছে যে আমি আসলে বলতে অপারক, কার ঠাপ খায় ফিরতে পারতেছি না। শেখ হাসিনার আমলে সে বলতে পারতো যে শেখ হাসিনার জন্য ফিরতে পারে না, নুনুসের আমলে সে বলতেও পারতেছে না কার অদৃশ্য ঠাপ খায় সে ফিরতে পারতেছে না। এবার তার মেয়েকে দিয়ে লেখাচ্ছে যে জামাতের কারণে আমরা ফিরতে পারতেছি না, তার মেয়ের আইডি থেকে লেখাচ্ছে। তারাই তো, অথচ এই জামাতের সাথে জোট করে তারা 2001 থেকে 6 পর্যন্ত শাসন করে নাই, 1 থেকে 6 সাল তো শাসন করছে তারা, এবং সেই রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা আমাদের দেখতে হইছে, সহ্য করতে হইছে, আমরা করি নাই? এই বিএনপির জন্যই হয়েছে, এগুলো সব বিএনপির জন্যই হয়েছে আপা। আজকে তারা কেন এই উল্টা গান গাইতেছে? এই জন্য সেই যে 13 সালে তাদের আপোষহীন নেত্রী যখন বলেছিল নাস্তিকদের মঞ্চ ভেঙে দাও, যুদ্ধাপরাধী বলে কিছু নাই, এগুলা ফাও গপ্প, তখনই বিএনপি আসলে নিজের কফিনের লাস্ট পেরেকটা ঠুকে দিয়েছিল। তারা বুঝতে পারে নাই যে এই আকামটা করে এরা যে কি করছে, জামায়াতের কথায় নেচে নেচে তখন কিন্তু তাদের আপোষহীন নেত্রী এই বক্তব্য দিয়েছিল প্রত্যেকটা মিডিয়াতে। আজকে যারা এই যে গেঞ্জি জেনারেশন, হাবদাল্লাহ সাবদাল্লাহ, এডি, ওই আমলে তারা তখন নিজের প্যান্টের নাড়াও ঠিক মতো বাঁধতে পারতো না, যখন আমরা এগুলো দেখছি 13 সালে যখন বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া যখন এই বক্তব্য দিচ্ছে আমরা দেখছি। আজকে তারা ভাবতেছে, বলতেছে যে জামাতের কারণে তারা সিকিউরিটি পাচ্ছে না। কেন? এই জামাতকে তো তারা গলায় গলায় বন্ধু, জামাতের কোলে উঠে তারা ঘুরছে এতদিন। কয়েকদিন আগেও তো জামাতের সাথে তারা মিটিং এ বসলো, এই করলো সেই করলো। এই যে নভেম্বর মাসে যখন এইটা মালটার নাম কি, তারেক জিয়া যখন ওমরা করতে গেলো ফুল ফ্যামিলি নিয়ে, ওইখানে গিয়েও তো তার মিটিং হয়েছে, জামাতের ঊর্ধ্বতন যে নেতাকর্মী নেতাদের সাথে তার মিটিং হয়েছে। এখন কেন এই কথা বলে? কেন বখরায় মিলতেছে না, ভাগাভাগি কম পড়ে যাচ্ছে? আপনি আবার দেখেন এই দলটা কি পরিমাণ বেঈমান, বেহায়া এবং দেউলিয়া একটা দল। তার মা মরে যাচ্ছে, তাদের যে কি জানি কয় দেশনেত্রী মরে যাচ্ছে, তখন আজকের দিনে, আজকে 4 ডিসেম্বর তারা আজকেও নমিনেশন বেচছে। ইলেকশনের কোনো ঠিক নাই, ঠিকানা নাই। তারেক জিয়া ভোটার হয় নাই, তারেক জিয়া বাংলাদেশের রেজিস্টার্ড ভোটার লিস্টে তার নাম নাই, সে আবার ইলেকশন করবে, সে দলে নমিনেশন বেচতেছে, মানে হঠাৎ সার্কাস আপা। শোনো ইন্দ্রা, ও নমিনেশন বেচতেছে, এখন কেউ না কেউ তো কিনতেছে, যারা কিনতেছে তুমি তাদের বুদ্ধি নিয়ে কেন প্রশ্ন করো না? ওটাকে হাঁটুতে না অন্য কোনো জায়গায়? না আপা, আমি এটাই বলতেছি যে পুরা একজন দুইজন মানুষ গাবরচোদা হইতে পারে, পুরা দল কি করে এরকম হয়? এরা আবার হুমড়ি খায় নমিনেশন কিনতেছে, আপনি ভাবতে পারেন? এবং তোমাকে আরেকটা বিষয় জানানোর দরকার, তোমার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে জানানোর দরকার যে খালেদা জিয়ার মেডিকেল টিমের সাথে কে কে যাবে টাবে না কি হবে,
সেই বহরের সকলের ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার ফেসবুকে দিয়ে দেওয়া। আমি সেটা দেখছি, আমি সেটা পোস্ট করে আমার খুব ভালো লাগছে, আমি খুবই প্লিজড। মানে তার যে হাউসমেট ফাতেমা, চিরসঙ্গী ফাতেমা, অমর সঙ্গী ফাতেমা, মানে একটা মানুষ আইসিইউতে আপা, ওই সময় তার মেকআপ আর্টিস্টের ফাংশনটা কি? আমি একটু টানা কথা বলবো, আপনি মাঝখানে পোক করবেন না, আমাকে কথা বলতে দেন। সেটা হচ্ছে এরা সবসময় ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে সে খালেদা জিয়া অনেক স্টাইলিশ, খালেদা জিয়া অনেক স্মার্ট, অনেক সুন্দর। কারণ কি, এই জাতি সাদা চামড়া হইলে সব ভুলে যায়। হুমায়ুন আহমেদের ভাষায় বলতে হয় যে এই জাতি সাদা চামড়া, আপনার মতো, আপনার চামড়াও তো সাদা। এই জাতি সাদা চামড়া দেখলে সব ভুলে যায়, মাথায় মাল পানি থাকুক চায় না থাকুক। যে কারণে দেখবেন খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার তুলনা দেয়। শেখ হাসিনা কালো, শেখ হাসিনা বাংলা শাড়ি পরে, শেখ হাসিনা পিঙ্ক শিফন পরে না, মেকআপ করে না, চুল 10 হাত উঁচা করে ফুলায় রাখে না, ভুরু কপাল থেকে তুলতে তুলতে মনে করেন উধাও করে দেয় না। তারা এই কথা বলে, এবং তারা বলে যে আমরা যেটা জানি, আমরা পাবলিক যেটা জানি, বেশিরভাগ মানুষ বিএনপি করে হচ্ছে খালেদা জিয়া পিঙ্ক শিফন করে সুন্দর লাগে তাই। আর কোনো কিন্তু ওদের কোনো বেসিক বলতে যেটা নাই, যে কি জানি বলে দলের গঠনতন্ত্র বা আদর্শ বলে কিছু কিন্তু নাই। আমি প্রচুর বিএনপি লোকজনের সাথে কথা বলছি, ওদের মানে কি আদর্শ, কি খালেদা জিয়া দেখতে সুন্দর। মানে বাঙালিদের মাথায় ন্যারেটিভ একটাই আপা, সাদা চামড়া কম বুদ্ধির মেয়ে মানুষ। শেখ হাসিনার মতো বুদ্ধিমান একজন পলিটিশিয়ানের দুর্ভাগ্য যে তার বিরোধী দলের সাথে, সে খালেদা জিয়ার সাথে সবসময় তাকে ফাইট দিতে হয়েছে এরকম একটা গারল গবেট মহিলার সাথে, যে মহিলা ইংরেজিতে 2 লাইন কথা বলতে পারে না, 2টা শব্দ বলতে পারে না। আপসীন নেত্রী হাত জোর করে সবার সামনে পাবলিকলি ক্ষমা চাইতেছে, আমার ছেলে আর কোনোদিন পলিটিক্স করবে না, ওকে একটু তোমরা দেশের বাইরে যাইতে দাও। এই মহিলা ছিল তার প্রতিপক্ষ। এবং আজকে ফেসবুকে এরা লিখে যে শেখ হাসিনা স্টাইল সেন্স নাই। এই শোর চোদর পয়দারা স্টাইল সেন্স দিয়ে দিয়ে পানি খাবি? শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছে সেটা তোরা 7 জন তোদের নেত্রী, যে তোদের এই যে স্টাইলিশ পিঙ্ক শিফন পরা, ট্রান্সপারেন্ট সি থ্রু শাড়ি পরা, যে শৈল ঢাকায় ঘুরে বেড়াইছে যে বেটি, এই বেটি আজ পর্যন্ত দেশের জন্য কি কি উপকার করছে আপা বলেন তো? সে সাবমেরিন কেবল বাংলাদেশের উপর দিয়ে যাইতে দেয় না, যেটা বাংলাদেশ ফ্রি পাইতো। আমি ছোটবেলায় শুনে আসছি, তখন কেন বাংলাদেশে সব গোপন জিনিস পাচার হয়ে যাবে, মানে চোরের তো মনে মনে জানে যে শিয়াল সব মুরগি খায়, সেই শিয়াল বলে বাংলাদেশে তার নিরাপত্তা নাই। তারেক যে নিরাপত্তা নাকি বাংলাদেশে নাই এটা ভাবে না, অথচ তার মাকে আইসিইউতে থাকা একটা মানুষকে এসএসএফ এর প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। আইসিইউতে কার ঠেকা লাগছে? আবার আপনি বলেন যে একটু আগে বললেন যে স্বাভাবিকভাবে যে কোনো মৃত্যু হইলে সেটা অ্যাকসেপ্টেবল। একটা 80+ মানুষ লিভার সিরোসিসের পেশেন্ট, সে যদি নর্মালি মারা যায়, শোকাবহ হইতেই পারে, শোক প্রকাশ করতেই পারে, কষ্ট পাইতে পারে, এভরিথিং ইজ ফাইন। সেই মানুষ 80 বছর 85 বছরে উঠে এসে কি উদ্ধার করবে আমাকে একটু বোঝান তো। যার হাত বাঁকা হয়ে গেছে, যে চলতে পারে না আরো 20 বছর আগে থেকে, নিজের হাঁটুতে ভর করে নি রিপ্লেসমেন্টের সার্জারি মার্জারি বহুত কিছু করেও তার এই যে চলতে না পারার ক্ষুদ্র একটা ফুটেজ দেখানোর কারণে 21 টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল তার আমলে। এগুলো ইতিহাস তো আজকের গেঞ্জি জেনারেশন জানে না আপা। ওরা তো খালি জানে শেখ হাসিনা পিস টিভি বন্ধ করে দিছিল, জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয় না। তারা শুধু এই ইতিহাসই জানে। এই ইতিহাস কি জানে যে তাদের অতিশয় স্মার্ট, বুদ্ধিমতী এবং অশিক্ষিত 8 পাস প্রধানমন্ত্রীর হাঁটু ব্যথায় খোঁড়ায় হাঁটতেছে, এটা দেখানোর জন্য ওই চ্যানেলটা বন্ধ করে দিছে। জিদ করে বন্ধ করে দিয়ে তাদের এনটিভি কে তোলা হয়েছে ফালুর। এই ইতিহাস তো আমরা জানি আপা, আমাদের চোখের সামনে জন্ম হয়েছে এনটিভির। আজকে তারা বলতে আসছে যে আমাদের দলের কি জানি বলে গঠনতন্ত্র, আদর্শ। ওদের আদর্শ কি? ফ্রেঞ্চ শিফন পয়রা ঘুরবে আর বলবে যে আমাদের নেত্রী অনেক স্টাইলিশ। তোদের স্টাইলিশ নেত্রী আজ পর্যন্ত দেশের জন্য কোন সম্মানটা বয়ে নিয়ে আসছে? কোন সম্মান বয়ে নিয়ে আসে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সেই নেতা যার জন্য 17 বছরের প্রোটোকল ভেঙে, এরকম কোন হিস্ট্রি ইন্ডিয়াতে নাই, ছিল না আজকের আগ পর্যন্ত। 4 ডিসেম্বর 2025 সালে আগ পর্যন্ত এরকম হিস্ট্রি ছিল না। নরেন্দ্র মোদী 2017 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজে রিসিভ করতে এয়ারপোর্টে গেছিলেন। আজকে 2025 সালে 4 ডিসেম্বর পুতিনকে রিসিভ করতে নরেন্দ্র মোদী গেছে, এবং একই গাড়িতে করে 2 জন নরেন্দ্র মোদীর বাসায় গেছে। এইটা হিস্ট্রি ইন্ডিয়াতে 2 বার ঘটলো এই জিনিস, এর আগে কিন্তু ঘটে নাই।
আর খালেদা জিয়া হাতে পায়ে ধইরা, এই যে আমার স্পষ্ট মনে আছে আপা 14 সালের ইলেকশনের আগে 13 লাস্টের দিকে রূপসী বাংলায় ইন্ডিয়া থেকে কে যেন একজন আসছিল, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, ইন্ডিয়ার, তার কাছে গিয়ে খালেদা জিয়া বিচার দিচ্ছে, দেখো শেখ হাসিনা আমাদের এই বলতেছে সেই বলতেছে, আজকে এটা ন্যারেটিভ দিচ্ছে তাদের আপসহীন নেত্রী এরশাদের কাছ থেকে 1 টাকার বাড়ি নিয়ে মইনুল রোডে বাড়ি করে থাকছে এত বছর। আপসহীন নেত্রী, সে 2 বারে, তাদের ভাষ্য মতে 3 বারই ধরে নিলাম প্রধানমন্ত্রী, তাদের ভাষ্য মতে একটা বারও তার মনে হয় না যে স্বামী হত্যার বিচারটা করি। কি ধরনের আপসহীন নেত্রী সে, স্বামী হত্যার বিচার করতে পারে নাই। আর শেখ হাসিনা 21 বছর পরে ক্ষমতায় বসে 96 সালে তার বাপ মা ভাই বউ, না জন্মানো ভাইয়ের সন্তান এবং বাকি আত্মীয় স্বজন সবার খুনের বিচার নিয়ে করে ছাড়ছে 21 বছর। এবং 1 সালের পরে যখন আবার 9 সালে ক্ষমতায় বসছে তখন পর্যন্ত ওই বিচার সে চালায় গেছে। সে কি পারতো না একবারে ধরে নেয় সবগুলার এক কথা? এই যে যেমন টিউলিপ নাকি 9 সালে প্রধানমন্ত্রীকে ইনফ্লুয়েন্স করছে পূর্বাচলের প্লট নেওয়ার জন্য, সেই প্রধানমন্ত্রী কি পারতো না 96 সালে বসে সবগুলাকে এক সাইনে সবগুলার ফাঁসির আদেশ দিয়ে দিতে? দেয় নাই। বাট বিচার কিন্তু হয়েছে, খালেদা জিয়া কিন্তু পারে নাই। কিসের আপসহীন নেত্রী আপা? কোথাকার আপোষ করে না? আজকে এই যে তারেক জিয়া বলতেছে এই মায়ের মতো, সেও আপোষ করে না, সে তো 10% খায়া কুল পাইতেছে না। এই যে নমিনেশন বেচতেই আছে, আগামী 17 বছর তার দেশে না গেলেও চলবে। সে যে পরিমাণ নমিনেশন বেচলো 2 দফায়, রেডিকুলাস। আর এরা বলে আপসহীন নেত্রী। হ্যাঁ, একজন ভাইয়ার কমেন্ট দেখাইলেন, আমি আপার সৌন্দর্যের বিচারে যাচ্ছি না। এটা তো বিউটি কন্টেস্ট না, পলিটিক্স কোনো বিউটি কন্টেস্ট না। সেখানে দেখতে হবে তুমি দেশের স্বার্থে কি করছো, তোমার দেশের জন্য অবদান কি। সেখানে তুমি ফ্রেঞ্চ পিঙ্ক কালারের শিফন পরে ঘুরে চুল টুল প্র্যাম করে সুপার ব্রু আঁকায় ঘুরে বেড়াইতেছো বড় বড় সানগ্লাস পরে, পলিটিক্স এটা ম্যান্ডেটরি না। যখন তোদেরকে মেটিকুলাস ডিজাইন খাওয়ায় রাস্তায় নামানো হয়েছিল, তোদের ভাইরা মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা মরে যাচ্ছে, যেই প্রোপাগান্ডা ছড়ায় তোদেরকে রাস্তায় নামানো হয়েছিল, তোরা আজকে কেন নামছেন যেখানে রিয়েল আওয়ামী লীগের লোকজন মানুষ মারা যাচ্ছে? না, তারা এখন কথা বলবে না, তারা বসে থাকবে, কখন ফলটা পাকবে, পেকে তাদের মুখের সামনে পড়বে, তারপর তারা সেটা খাবে। বাংলাদেশের মানুষ এরকম বেইমান আপা। তারা তো কথা বলছে ইন্দ্রা, তারা গানের আর্তনাদ, অমুকের আর্তনাদ, নানা রকমের প্রোগ্রাম করছে, মৈত্রী যাত্রা করছে, এবং বাংলাদেশের মেয়েরা তাদের মাদেরকে যারা ধর্ষণ করেছে তাদের সাথে যায় বিছনায় উঠে যাচ্ছে, শিবিরের বিছনায় উঠে যাচ্ছে। শিবিরের মেশিনে কত বেশি দম আছে এটা তো আর আমি জানি না, ওই দমের জন্য তারা চলে যাচ্ছে শিবিরের কাছে। সমালের টপ টায়ারে যেমন কোনো কিছুতেই গায়ে কিছু আসে, যেমন বসুন্ধরার আনভি, তার যেমন কিছু আসে যায় না, এই হাবদাল্লা গুলো হয়েছে, হাবদাল্লা গুলো তো ওই লেভেলে বিলং করে না, হাবদাল্লা গুলো বিলং করে ফুটপাতে শুয়ে থাকে ওই ফ্যামিলিটার মতো, যাদের SEX লাইফ মানুষ দেখে ফেললেও তাদের কিছু আসে যায় না। এরা ওই লেভেলে বিলং করে আপা। এই জন্য এদের বাপ মা থাকলেও যা না থাকলেও একটা সভ্য ভদ্র কোন ফ্যামিলির এরা গেছে বইবি ছাতে, আপনি আমাকে একটু দেখান তো। হ্যাঁ, বলতে পারবেন যে 24 জুলাই আগস্টে গেছিল, তখন ওরা বুঝে নাই। এখনো যে বুঝা যাইতেছে না ব্যাপারটা এরকম না, এখন তারা এইটুক চক্ষুলা যে অ্যাটলিস্ট আছে যে আমি যদি এই ফকিন্নি ছাপড়ি গুলার সাথে যাই, আমার বাপ তার ঠ্যাঙ্গাইয়া আমার হাড্ডি মাংস খুইলা ফালাবে, অ্যাটলিস্ট এইটা চিন্তা করতেছে। ওদের তো এই চিন্তাটা নাই। আপনি যে বললেন যে এগুলা দেখতে ফকিন্নির বাচ্চার মতো, বান্দির পুতের মতো, আব্দাল্লাহ বললো না তাদেরকে বান্দির পুত বিলা গালি দেওয়া হয়, এটা লম্বা একটা হিস্ট্রি আছে। এই বান্দির পুত বলার একটা লম্বা হিস্ট্রি আছে, ওইটা এখানে বলা যাবে না। আগেকার দিনের বইটই যারা পড়ছে তারা বললে বুঝবে যে বান্দির পুত টার্মটা কেন আসছে, আমি এটা ব্যাখ্যা করলাম না। তো সেই বান্দির পুতদের সাথে নর্মাল মানুষদের চেহারা স্বাভাবিকভাবে একটু ডিফারেন্স থাকবে, ওদেরকে দেখলেই বোঝা যায় ওরা বান্দির পুত। মানে এতই লো ক্লাস থেকে আপা উঠে আসছে যে ওদেরকে টার্গেট করা হয়েছে। যে আপনার ওই যে লাঞ্চের পরে আসেন ভিডিওটা খেয়াল আছে 22 সালে যে ভাইরাল হয়েছিল, উমামা, হাবদাল্লাহ, জুমা টুমারা সবগুলো এখানে ছিল। উমামা কোথায়? অনেকদিন উমামাকে দেখা যাচ্ছে না। উমামা ইজ লাইক, আমাকে তোমরা খেলায় নিলা না। জাতির ত্রাতা হিসেবে এসেছিল, নারীদের ত্রাতা হিসেবে। হ্যাঁ, নারী আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া ভার্সন 2
সে আসছিল কিন্তু তাকে এখন কোথাও পাওয়া যাচ্ছে না। সে কিন্তু আপা আপনি খেয়াল করছেন কিনা, আমি কিন্তু ওই ভিডিওটা খুব খুঁটায় খুঁটায় দেখছি। ওই লাঞ্চের পরে আসেন আব্দুল্লাহর ওই ভাইরাল ভিডিওটা, ওটার মধ্যে উমামা তো প্রগতিশীল ছিল। বাঙালিয়ানার যে চিত্র পরিচয়, টিপ দেয়া, মাটির কানে দুল পরা, চারুকলা থেকে সামনে থেকে নেয়া, ফুটপাত থেকে সবকিছু সে মেনটেন করেছে। এখন দেখেন তাকে টিপ পড়তে সে পড়ে না। মানে এগুলাকে টাকার লোভ দেখায় যা পারা যায় তাই করায় নেওয়া হয়েছে। এখন ইউজ কন্ডমের মতো ছুঁড়ে ফেলে দিছে। উমামাকে এখন এই যে উমামা বলেন আপা, এই যে জুমা টুমা, এরা জুমাও আপনি খেয়াল করেন আপা, যখন তার ইলেকশনটা জেতা দরকার ছিল সে কিন্তু হিজাব খুলে আসছে। ইলেকশনটা জেতা শেষ, হিজাব পরে চলে আসছে। ইন্দ্রা, হিজাব পরা না পরা এগুলা কোনো বিষয় না। এই শিবিরের সেবাদাসী এগুলার হিজাব পরতে আধা মিনিট লাগে, উদলা হয়ে যেতে আধা মিনিট লাগে। এবার যখন যে ভূমিকায় অবতীর্ণ হওয়া দরকার সেই মুহূর্তে সেই ভূমিকায় অবতীর্ণ হবে। এগুলো হচ্ছে সেবাদাসী। এগুলা রাত্রেবেলা মুতা বিয়ে করে চলে যাবে একজনের সাথে, আবার সকালবেলা আরেকজনের সাথে ফিরে আসবে। এগুলো তো কোনো কিছু না। মানবিক বিবাহ 501, হ্যাঁ 501, এগুলো কোনো কিছু এগুলো নেই। এগুলো নিয়ে কথা বলাই বৃথা। আওয়ামী লীগের ঘরে যখন একটা সন্তান জন্ম নেয়, তারা এটা জানে যে আওয়ামী লীগের সন্তান জন্ম নিয়েছে, আওয়ামী লীগের জন্য নিরলস ভাবে খাটবে, দেশের জন্য জান দিবে। কিন্তু যারা ওই যে শিবিরের জন্য কান্দে, ওরা কখনো দেশের কথা ভাবে না। আর আপনি বলবেন যে এত বিরাট সংখ্যক মানুষ দেশের কথা ভাবে না, না আপা, আমি এই ওপেন প্ল্যাটফর্মে পাবলিকলি বলতে পারি যে একটা বিশাল সংখ্যার মানুষ দেশের কথা ভাবে না। তাদের পকেটে টাকা আছে, খাবার খাইতে পারতেছে, তাদের ফ্যামিলিতে কোনো ধরনের কোনো আঁচ লাগে নাই, কোনো কিছু তাদের খারাপ যাচ্ছে না, সো তাদের এটা নিয়ে কোনো হেডেক নাই। আওয়ামী লীগ মরছে তাতে আমার কি। হ্যাঁ, কিন্তু যদি আওয়ামী লীগের বিপক্ষে দুইটা কথা বলার সুযোগ আসে, এরা কিন্তু সবার আগে থাকে ফ্রন্টলাইনার হিসেবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে এরা থাকবে না জীবনেও। কারণ ওই যে আওয়ামী লীগের পক্ষে থাকলে কখনো যদি তাকে এই ইয়েটার মধ্যে, স্ট্রাগলটার মধ্যে পড়তে হয়, এই রিস্কে সে কখনোই যাবে না। বললেন যে মনস্তাত্ত্বিকটা কিভাবে, যে এই যে ন্যারেটিভটা দাঁড় করানো হইলো যে আওয়ামী লীগ মরে গেলে কেউ কথা বলে না, এটা যখন একটা মানুষ দেখবে তার কাছে এটা ধীরে ধীরে নর্মালাইজ হয়ে যায় যে আওয়ামী লীগের রক্তের কোনো দাম নাই, শুধু তার দলের লোক হিসেবে কাউন্ট হয়। সাধারণ জনতা তাকে মানুষ হিসেবে ন্যূনতম, যে বললেন যে 2 ডাক বেশি মানুষ ছিল আবু সাইদ, অবশ্যই না, বরং সে একটা শিবিরের ট্রেইনড স্লিপার সেল ছিল। সে ওইখানে গেছেই মার্ডার হইতে। এবং আপনি খেয়াল করে দেখছেন অবশ্যই যে তাকে রাবার বুলেট ছোড়া হয়েছে পায়ে, তার বুকে কোনো দাগ নাই। তাকে সে যখন ডিভাইডার ক্রস করে রাস্তার ওই পারে গেল আবু সাইদ, তার বুকে কোনো রক্ত নাই, কিছু নাই। সেই মানুষ যখন হসপিটাল থেকে ফিরছে তখনও তার বুকে কোনো রক্ত নাই, অথচ এরা বলতেছে গুলি খায় মারা গেছে। গুলিটা কই খাইছে? শাওয়ার মধ্যে খাইছে। ওইটা আমরা যেহেতু আমাদের হাতে ফরেনসিক রিপোর্ট নাই, তারপরে কোনো কিছুই আমরা হাতে পাই না। কেন আমরা লাইভ ভিডিও দেখছি এত সুন্দর করে, এত নানান জায়গায়, এত অ্যাঙ্গেল থেকে, এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল থেকে। এবং এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হ্যাঁ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ওখানে বাংলাদেশের সব ক্যামেরা যায় উপস্থিত। হ্যাঁ, এবং আপনি খেয়াল করেন কোনো অ্যাঙ্গেল মিস নাই। ক্যামেরার পজিশনটা খেয়াল করেন, ক্যামেরা কিন্তু মুভ করতেছে না, ক্যামেরা স্ট্যাটিক ছিল। এবং সেটা কোনো সিসি ক্যাম না, এত সুন্দর ক্লিয়ার ফুটেজ। এবং আবু সাইদ ইনফরমেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, আবু সাইদ ডিভাইডারটা পার করার পরে থেকে কিন্তু আর কোনো ফুটেজ পাওয়া যায় না। সে যে কয়েক ঘন্টা গায়েব ছিল ওইটার কিন্তু কেউ বলতে পারে না, কেউ কিন্তু বলতে পারেনি। অথচ দেখেন এক আবু সাইদের কথা দিয়ে, এক মুগ্ধের ডেড বডি দিয়ে এরা দেশ, সেটাই বললাম যে আমাদের এটারই বলে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকেই বলে। এই যে প্রেস সচিব কন্টিনিউয়াস চিল্লাইতেছে আওয়ামী লীগের লোকজনরে পাইলে ধরবেন, আওয়ামী লীগের লোকজনরে পাইলে ছাড়বেন না। আপনি কি জানেন কোর্টগুলোতে বলা আছে যে আওয়ামী লীগের লোকজনের জামিন যেন না হয়? আমি ছবিটা নামাইছি কিনা জানি না, কিন্তু কোর্টে লেখা আছে যে জুলাই হত্যা মামলার কেসের জামিন এখানে হয় না। একজন বিচারকের চেম্বারের বাইরে দরজায় এরকম করে সাটানো আছে একটা কাগজ। আপনি ভাবতে পারেন এই যে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বাংলাদেশে সবসময় ছিল, এটা বাংলা এশিয়ান কালচার, কিছু করার নাই আপা।
প্রত্যেকের নামেই থাকে, যারা পলিটিক্স করে, পলিটিক্সে ফিল্ডে অ্যাক্টিভ, বা আমাদের দেশে অনেকে থাকে যে অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে অনেকের নামে কেস ফেস থাকে, এটা কোনো বড় ইস্যুই না। কিন্তু এই এক নুনুস আইসা আমাদের শিখাই দিয়ে গেল এক কাল্পনিক জুলাই হত্যা মামলায় রংপুরে যে মার্ডার হয়েছে, চিটাগাঙে যে মার্ডার হয়েছে, তার জন্য ঢাকা নিবাসী যে কাউকে দায়ী করে কেস করা যায় এবং সেই কেসের জামিনও হয় না। এটা নুনুস আমাদের শিখায় গেল। আপা আমরা সারা জীবন অনেক কিছু করছি, কিন্তু এইরকম জিনিস জীবনে কোথাও শিখতে পারি নাই। বিশ্ব বাটপার নুনুস আইসা আমাদের এই জিনিস শিখায় দিল যে এইভাবে করে প্রতিপক্ষকে দমন পীড়ন করতে হয়। শেখ হাসিনাকে বলে ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার। তাই যদি হইতো আপা, তাইলে 17 বছর বিএনপি মাঠে আন্দোলনটা কি করে করলো? তারা যে বলে 17 বছর মাঠে আন্দোলন করছি আমরা, 17 বছর আন্দোলন করছি, তাইলে তোরা কি করে করছি? তোদের যদি গলা চেপে ধরে রাখা হইতো, কিভাবে করছিস? আজকে যে আওয়ামী লীগের লোকজন, জাস্ট আওয়ামী লীগ, আপনি বললেন যে সফট আওয়ামী লীগ বললেও যে মব লালায় দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় মদদে যে খুন করা হচ্ছে, শেখ হাসিনা আমলকে এই জিনিস ছিল? কেউ বলতে পারবে? ছিল না। এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু আপা তারেক জিয়ার উপদেষ্টা পরিষদ থেকে বক্তব্য আসছে যে দেশে তারেক জিয়ার নিরাপত্তা নাই। আমার কাছে এই গল্পটা মনে হয়েছে। উপদেষ্টা পরিষদ বলবা কেন? ওর নিজের মেয়ে স্ট্যাটাস দিছে জামাত সমর্থিত ইউনূস সরকারকে তারা বিশ্বাস করে না। কেন করবে না আপা? তারই তো চাচা লাগে, তার বাপেরই তো ভাই লাগে, কেন বিশ্বাস করবে না? জাইমা নিজের স্ট্যাটাস দিছে, তুমি আমি কেন বলতে যাবো? না, আমি আর কি কারণ নাম নিতে চাচ্ছিলাম না। নাম নিলে আবার তারা খুব গোসা করে, তো নাম নিয়ে বলতেছ কি জন্য? ভাই তোরা এগুলো করতে পারতেছ। শোনো ইন্দ্রা, আমরা তো মানে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে। তুমি বাংলাদেশে দেখছো কিনা যে বাংলাদেশে দুই ধরনের রাজনীতি ছিল, তাই তো? আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ একটু সেকুলার লিবারেল রাজনীতি, বিএনপি একটু ডানপন্থা ঘেঁষা। এর বাইরে আমরা দেখতাম যে বামদেরকে আমরা সিপিবি বলি, ছাত্র ইউনিয়ন বলি, এদেরকে আমরা এক ধরনের দেখতাম যে এরা একটু ইন্টেলেকচুয়াল। আমরা ঠাট্টা করে বলতাম যে তোরা আতেল। তো এই যে বামদের ভিতরে মানে ডানপন্থী বাম জিনিসটা কেমন ভাবে দেখছো আর কি? যে আমি শিবিরও আবার আমি বামও, বিষয়টা কিরকম লাগে তোমার কাছে? আবার আপনি কিন্তু বললেন যে বিএনপি সবসময় ডানপন্থী। আচ্ছা, তাহলে ডানপন্থী একটু ধর্ম ঘেঁষা দলের প্রধান এরকম যখন সিথ্রু শাড়ি পরে ঘুরে বেড়াইতো, ওদের প্রবলেম হইতো না? না, এটা সত্যিকার অর্থে পলিটিক্যালি আমরা রিলিজিয়নকে যখন ইউজ করি, সেটার সাথে ধর্মের যেসব অনুশাসন আছে সেগুলো তখন আর মিলানো লাগে না, কারণ ওইটা ততটুকু ইউজ করা হয় যতটুকু আমার রাজনৈতিক প্রয়োজনে কাজে লাগবে। বিষয়টা এরকম, ঠিক আছে? হ্যাঁ, একই লোক যখন বলতেছে নারী নেতৃত্ব হারাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকে নারী নেতৃত্ব হারাম, কিন্তু খালেদা জিয়ার আঁচলের তলে বড়ই আরাম, এটার মানেটা কি? এইটা মানেটা তো বুঝোই যে তাদের ধর্মান্ধদের যে রাজনীতি, রাইটিস্টদের যে রাজনীতি। আপনি এটা আমাকে একটু বুঝান। এই যে যারা ধর্মকে রাজনীতির সাথে মেশায় তাদের সপক্ষে আমি জিজ্ঞেস করি, তুমি যে ধর্মের সাথে ধর্ম রাজনীতি এক করতেছো, খুব ভালো কথা। তোমার ধর্মে কিন্তু বলা আছে যে নারী নেতৃত্ব মানা যাবে না। সেইখানে শেখ হাসিনা যখন জামদানি পরেন বা একটা মোটা গারদের শাড়ি পরে ঘুরেন, সেই জায়গায় সি থ্রু শাড়ি পরে খালেদা জিয়া ঘুরতেছে। হু ইজ বেটার অপশন? ওদের কাছে উনি বেটার অপশন, খালেদা জিয়া বেটার অপশন। কারণ খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গি, তাদেরকে যে পেট্রোনাইজটা করছে বা সাপোর্টটা দিচ্ছে সেটা শেখ হাসিনা দেয় নাই। এক্স্যাক্টলি পয়েন্টটা হচ্ছে এইখানে যে ডানপন্থী বাম যেগুলাকে বললেন, এগুলাকে বাংলাদেশে কোনোদিন দেখছেন যে বাংলাদেশের তৃণমূল পর্যন্ত পৌঁছাইতে? তৃণমূলের লোকজন এদের কি এদের মার্কা হয়েছে হাতুড়ি কাস্তে, তাই না? হাতুড়ি কাস্তেই তো এদের মার্কা। এই মার্কা তো নর্মাল মানুষজনও চিনে না। নর্মাল মানুষজন বরং আপা এর সাথে লাঙ্গল চিনে, কিন্তু হাতুড়ি কাস্তে চিনে না। এই যে ডানপন্থী বামদেরকে বললেন, বাংলাদেশেই একমাত্র, বাংলাদেশে এবং কলকাতায় পাবেন, ইন্ডিয়ার কলকাতাতেই শুধু পাবেন যে ডানপন্থী বামদের, আর কোথাও এদের দেখা পাবেন না।
কিন্তু আমরা কলকাতার কিন্তু ডানপন্থী বামের আপা, অনেক কলকাতার মানুষ- ডানপন্থী বামের যারা যারা মুসলিম, এরা খুবই হিন্দু আর কি, সরি আমি উল্টা বলছি, যারা হিন্দু এরা প্রচুর গরুখোর হয়, গরু খেয়ে দেখায় যে দেখো আমরা কতটা লিবারেল। সেই একই ডানপন্থী বামদের যারা মুসলমান, এরা কিন্তু কোনোদিন পর্ক খায় না, এবং সেই হিন্দুটাই অ্যাসিওর করে ভাই এখানে কিন্তু কোনো পর্ক নাই। এই হচ্ছে এদের লিবারিজমের সংজ্ঞা। যেখানে আওয়ামী লীগ সবসময় একটা সেকুলার অসাম্প্রদায়িক দল, যে কারণে মানুষজন বলে যে এরা শাহবাগী, মুক্তিযুদ্ধের পক্ষে, যেহেতু একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পক্ষের দল, সে কারণে শাহবাগে মুক্তিযুদ্ধের পক্ষে যে কেউ কথা বললে এদেরকে বলা হয় যে আওয়ামী লীগের মানে পোর্শন, আওয়ামী লীগের ব্যাকআপ টিম, বা আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু শাহবাগী বলা হয় আপা, কারণ এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। শাহবাগীদের আবার আওয়ামী লীগ বলা হয় কারণ এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। সিপিবি ডানপন্থী বামদের দেখছেন এগুলো করতে, ওরা সারা জীবন আবার শ্রেণী বৈষম্য, বুর্জোয়া, মোটা মোটা ভারী ভারী শব্দ ইউজ করবে, যেটা একটা রিক্সাওয়ালা বা একটা কাজের বুয়া বুঝো না। কাজের বুয়া বুঝবে আমার পেটে ভাত আসতেছে কিনা, আমি খাইতে পারতেছি কিনা, সরকার আমাকে সেফটি সিকিউরিটি দিচ্ছে কিনা, আমার পোলাপান স্কুলে ফ্রি পড়াশোনা পাচ্ছে কিনা। ওই বুর্জোয়া, শ্রেণীবাদ, তারপর মানে আর কি কি ওয়ার্ড আছে না ওরা বলে, এটা ওরা বুঝে না। এবং এই ভণ্ডগুলা একটা বয়সে গিয়ে হজ করে এসে দাড়ি রেখে সুফি হয়ে যায়। কিন্তু ডানপন্থী বাম যে এরা রিয়েলি এই কাজটা করে। এরা যদি গণমানুষের কথা বলতো কোনোদিন এই কাজ করতো না। কিন্তু দেখো আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, এই সিপিবি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সময় তাদের যে মুক্তিযুদ্ধের সপক্ষের অংশটা ছিল এবং এখনো আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটা অংশ আছে, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে সারা জীবন লড়েছে। আমরা এরকম অনেক মানুষ দেখেছি এবং তারা কিন্তু আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বলি বা গণ আন্দোলনের সময় বলি, তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ন্যারেটিভ তৈরি করার কাজে সবসময় ব্রতী ছিলেন। সেই মানুষগুলা কিভাবে সাইড হয়ে গেল এবং এই ডানপন্থী বামদের উত্থান ঘটলো, এটা কিন্তু একটা গবেষণার বিষয় সত্যিকার অর্থে। কারণ 14 দল কিন্তু সবসময় আওয়ামী লীগের সাথে ছিল। ডানপন্থী বামের উত্থানও তো আপা ওই যে এক জায়গাতেই সব রসুনের তো এক জায়গাতেই আটকায় আছে। ওদের তো মনে করেন ওই যে পাবলিকের কাছে ওদের অ্যাকসেপ্টেন্স নাই, ওটা হারায় ফেলছে। পিছনের দরজা দিয়ে আসার জন্য এসব, পিছনের দরজা দিয়ে তারা আসতে গিয়ে তারা কি করলো কি, এই ডানদের সাথে অতি ঘষাঘষি লাগাই দিল। নাহলে আমরাও কিন্তু সবসময় জানতাম যে সবচেয়ে, যে বললো না যে আতেল হিসেবে জানতাম, পড়ুয়া হিসেবে জানতাম, ওরা কিন্তু এখন আর পড়াশোনা করে না, ওদের এখন টাকা দরকার। যারা সবসময় তাদের যে দলের যে কি জানি কথা বলে, এটারে আমরা ট্যাগলাইন বলে দিই, না ট্যাগলাইন বলে দিই যে শ্রেণী বৈষম্য থাকবে না, এইসব ব্লা ব্লা কথাবার্তা, তার দলের যে কি জানি বলে মূল মন্ত্র, আদর্শ, সে আদর্শ তো তাদের এখন নাই। এরা পড়াশোনাও করে না, তাদের এই যে শ্রেণী বৈষম্যের যে মূল মন্ত্র, এটাও তাদের মধ্যে নাই। তাদের এখন টাকা দরকার। তো এই টাকা কোথায় পাবে? আওয়ামী লীগ তো তাদেরকে টাকা দিয়ে পালবে না। আওয়ামী লীগের তো এই নেচার নাই, যেটা এই যে এই ডান সাইডের লোকদের আছে। তো ওরা করলো কি, দেখে নিল যে এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, তো এরা এটাকে ক্যাপচার করলো। এবং ওরাও দেখলো যে এইসব বই টই পড়ে এই যে এই স্বাধীনতার কথা বলে আসলে আমরা তেমন কিছু অর্জন করতে পারতেছি না, আমাদের একটু লাইফের লাক্সারি টাক্সারি দরকার। নাইলে দেখেন 24 সালে এই যে বললেন যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, সিপিবির লোকজন, এরা কি করে গিয়া স্লোগান দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। যে মুক্তিযুদ্ধের পক্ষের লোকের দুনিয়া উল্টায় গেল, নিজেরা জীবনে কোনোদিন রাজাকার বলবে না। আমার যদি আজকে ধরেন আমি আওয়ামী লীগের পক্ষে কাজ করি, আমি একজন অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট, এর বিষয়ে বাইরে আমার আর কোনো পরিচয় নাই, আমি মাঠের রাজনীতি কোনোদিন করি নাই, ফিউচারে করবো কিনা সেটা কোনো গ্যারান্টি নাই। সে আমাকে যদি আজকে দল থেকে কোনোভাবে কোনো কিছু থেকে আমি বঞ্চিত হই, আমি তো জীবনেও দলের বিপক্ষে গিয়ে কথা বলতে যাবো না, আমি অভিমানে মুখ বন্ধ করে ফেলতে পারি। দলের বিপক্ষে গিয়া এবং সেই ডানেদের কোলে বসে, জামাত শিবিরের কোলে তো প্রশ্নই আসে না নিজেকে রাজাকার রাজাকার বলে চিল্লাচিল্লি করবো, এটা কিভাবে সম্ভব আপা? সিপিবির লোকজন সেই কাজটাই করছে। তখন যাদের জাগতিক আরামায়েশ প্রয়োজন হয়েছে, তাদের কাছে মনে হয়েছে যে আমরাও ক্ষমতার স্বাদ এই দিক দিয়ে পাইতে পারি, তারা পেছন দরজা দিয়ে ঢুকে গেছে ডানেদের ঘরে। ঢুকে তারা দেখেন 24 সালে তাদেরকে সুন্দর মতো ইউজ করা হয়েছে, ইউজ করে এখন লাথি মেরে বের করে দিছে। কি ট্যাগ দিয়ে বের করছে আপা বলেন তো? শাহবাগী। সেই যে 13 সালে বেগম জিয়া, আপসীর নেত্রী বেগম জিয়া বলছিল নাস্তিকদের মঞ্চ শাহবাগ, সেই ট্যাগ দিয়ে সিপিবি কে আবার লাথি মেরে বের করে দেওয়া হয়েছে।
মেঘু কান্দাকাটি করে, মেঘু ডাকসুতে কান্দাকাটি করে, ঢাবিতে গিয়ে কয়দিন পর পর। শোনো ইন্দ্রা, আমরা তো একদম শেষের দিকে, আমাদের আর 20-30 সেকেন্ড হাতে সময় আছে। তোমাকে লাস্ট প্রশ্ন, তোমার ভাইয়া কি আসবে নাকি আসবে? আমার প্রতিবেশী যেহেতু, আমার তো একটু দায় থাকে আপা। দেখেন আমি তাকে কতদিন ধরে বলে যাচ্ছি যে ভাইয়া দেশে যাও, এটা তোমার জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা চান্স। আপা আমি পার্সোনালি যদি এই সিচুয়েশনে থাকতাম, হামলা মামলা হোয়াট এভার দ্য ইস্যু ইজ, আমার বয়স যদি এরকম 60+ হইতো, আমি ডেফিনেটলি দেশে চলে যাইতাম। কারণ আমার তো এখন আর কিছু হারাবার নাই, আমার তো কিছুই হারাবার নাই। আমি যদি মরেও যাইতাম, আমি তো লিজেন্ড হিসেবে থেকে যাইতাম। আমার নামটা ধরেন, এই যে বঙ্গবন্ধুর নাম যেমন 100 বছর পরেও বলা যায়, 1000 বছর পরেও টিকে থাকবে। তারেক জিয়ার সামনে এই চান্সটা ছিল 24-এর 5ই আগস্টের পরে, কিন্তু সে এই ওয়ান টাইম ট্রেনটা মিস করে ফেলছে। আজকে তার মা অসুস্থ, এরপরেও সে আসতে পারতেছে না। এর চেয়ে আর ট্র্যাজেডি হয় একটা পলিটিশিয়ানের লাইফে? আপনি আপাঙ্কে বলেন, একজন দেশ নেতা যাকে বলা হচ্ছে বড় গণতন্ত্র যার নাম, সে দেশে যাইতে পারতেছে না গণতন্ত্র উদ্ধারের জন্য। এটা তো তার জন্য খুবই একটা লজ্জার ব্যাপার। তারপর লজ্জার মুখ লুকায় থাকা উচিত। সে পাবলিকলি নিজেকে অ্যাড্রেস করবে কি করে? এবং এরপরেও যখন বিএনপির লোকজন সাফাই গাইতে আসে, বেশি পপকর্ন খাইতে খাইতে আপা গ্যাস হয়ে গেছে না, যে নাটক চলতেছে আমি সারাদিন পপকর্ন খাই। যে সাফাই গাইতে আসে বিএনপির লোকজন, যে কি জানি বলে, এই লোকটা মাহাদি আমিনের একটা পোস্ট দেখলাম যে সে লন্ডনে বসে তার মায়ের চিকিৎসার জন্য সবকিছু অ্যারেঞ্জ করছে। আবার একটা মানুষ বাংলাদেশের অজপাড়া গায়ে বসে অ্যাপ্লাই করে স্কলারশিপ ম্যানেজ করে ফেলে বিদেশে, আর সে লন্ডনে বসে বসে নাকি মার জন্য ডাক্তার অ্যারেঞ্জ করা লাগে। আপনি ভাবেন অবস্থাটা। তার মা 7 দিনের মতো হয়ে গেছে হাসপাতালে, সে আসার সময় পায় না, সে হসপিটাল অ্যারেঞ্জ করতেছে। কি লিখছে শাওনাপা? ভাইয়া তো আসলো। এটা আমরা জানি আপা, কিছু করার নাই। আমি 16 মাস ধরে বলে আসতেছি ভাইয়া আসবে না, তোরা হোদাই মুলার জুস খায় লাফাইস না। কেউ আমার কথাটা পাত্তা দেয় না। ওই যে আমি একটা 80 কেজির ছোট মানুষ, আমার কথাটা কেউ পাত্তা দেয় নাই। একটু বড় সড়ো মানুষ হইতাম তাইলে হয়তো পাত্তা দিতে হবে। আমি যে বলে যাচ্ছি, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে পলাশ আমাকে বলতেছে কি, তুমি তো পীর হয়ে গেছো। আমি বললাম কেন, কি করছি আবার? আমি বল কি, তুমি যে বলছো তাই যে দেশে যাবে না, দেখো দেশে যায় নাই, ওর বউকে পাঠিয়ে দিচ্ছে মাকে আনতে। আপা এটা একটা আসলে গিনেস রেকর্ডে ওঠার মতো ব্যাপার যে ছেলে দেশে আসে নাই, মা যাচ্ছে, মায়ের লাশ যাচ্ছে ছেলেকে মুখ দেখানোর জন্য। এটা ইন্টারন্যাশনাল একটা রেকর্ড হলো না বাংলাদেশে? এটা তো বাংলাদেশের জন্য একটা কাইন্ড অফ লজ্জাও। যে আপনি বললেন যে ডানপন্থী ইসলামিস্টদের যে মানে উত্থান বাংলাদেশে, ডানপন্থী যে উত্থান বাংলাদেশে, সেইটার যে প্রুফ এটাই যে তারেক জিয়া বাংলাদেশে সিকিউরিটির জন্য যায় নাই। এর চেয়ে বড় প্রমাণ আর লাগে ইন্টারন্যাশনালি? আর কিছু লাগে? এরা যতই লুকোচাপা করুক, দোহা সম্মেলনে গিয়া রজার খলিল যতই উত্তা করে দিয়ে দেখ যে তোমার দেশের এই ফার লেফট রাইটিস্টদের থামাও, অ্যাটলিস্ট একটু মুখ বন্ধ রাখতে বলো কিছুদিন পর্যন্ত, লাভ হয়েছে কিছু আপা? কিছুই লাভ হয় নাই। সত্যিকার অর্থে ইন্দ্রা 42টা জঙ্গি সংগঠন এই মুহূর্তে অ্যাক্টিভ বাংলাদেশে, সেটা কেউ স্বীকার করুক বা স্বীকার না করুক, এবং মিলিটারি ব্যাকড তারা। তো মোল্লা মিলিটারি চ্যালেঞ্জের যে কাজ আমাদের দেশে চলছে, সেটা আমরা স্বীকার করি না করি, বিশ্বের যে রাডার, তাদেরও ওখানে অনেকের মদত আছে, ওইটা তো প্রকাশিত হবে। এবং এই তারেকের যেই কার্যক্রম, সেটা দিয়ে তুমি বললা যেটা সত্যিকার অর্থে খুব ভালোভাবে প্রমাণ হয়ে গিয়েছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি এবং দেশের নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে কাদের হাতে। এটা বোঝার জন্য আজ জ্যোতিষী হওয়ার বা অনেক কিছু বলার দরকার নেই। এখন তুমি যদি মনে করো যে না, আমি যেটা জানি সেটাই সত্যি, ইউনুস আমার জন্য ভালো, আমি 50 বছর ইউনুসকে চাই, আমি আর কোনো কিছু দেখবো না, তাহলে কিছু করার নাই। যারা এটার থেকে বুঝতে পারবে যে দেশের কি অবস্থা, তারা বুঝবে, যারা বুঝবে না তারা বুঝবে না। মাঝখান দিয়ে আমাদের একটাই ক্ষতি হচ্ছে যে মমিনের মতন এসব তাজা প্রাণ ঝরে যাচ্ছে।
এবং আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া সত্যিকার অর্থে এক ধরনের বন্ধই, দেশে লেখাপড়া বলতে কিছু নাই। প্রতিদিন এখন আবার বই চেঞ্জ করছে, বঙ্গবন্ধুকে সপ্তম শ্রেণীর বই থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে শেখ হাসিনার সময় যে ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এগুলা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিহাসের মতন রচিত হয়ে যায়, অনেকে অনেক ধরনের চেষ্টা করে। এখন যতই চেষ্টা করি মীর জাফরকে কিন্তু সিরাজউদ্দৌলা বানানো যাবে না, এটাই ইতিহাসের সত্য। আপা আমি মাঝখানে আরেকটা আপনাকে থামাই, আমি এটা ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে যে 9 সালে যে বিডিআর সোকল বিদ্রোহ হইলো সেইটার সময় যারা খুন হয়েছে আর্মি অফিসার 57 জন, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মুক্তিযুদ্ধ পন্থী এবং আওয়ামী লীগ পন্থী ছিলেন। এখন দেখেন এদের বিচার কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে ফেলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে ফেলছেন মানে তার নির্দেশে কাজটা ডান। আজকে না তো এই সপ্তাহে, এই ডিসেম্বর মাসে ইউনুস বের করলো এটার মধ্যে ইন্ডিয়া জড়িত আছে, এবং যারা দোষী, যেসব দোষী বিডিআর জেল খাটতেছিল নানান মেয়াদে, এদেরকে ছেড়ে দিচ্ছে 24 সালে 139 জন। হ্যাঁ, আমি সংখ্যাটা মনে ছিল না, 139 জনকে ছেড়ে দিতে আসামিকে সে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবং সেইখানে দেখেন আজকে সেই সব শহীদদের সন্তানেরা মিডিয়ার সামনে এসে বলে যে এরা হিন্দিতে কথা বলতেছিল, এরা আওয়ামী লীগের লোক ছিল, আমাদের বাপদের ইচ্ছা করে মারছে। মানে আমি শেখ হাসিনার মানে কি বলবো বলেন, ওনার নিজের কাছের লোকজন মার্ডার হয়ে গেছে, এটা তো ওনারই কষ্টের, সেই দায়টাও তার উপর দেওয়া হচ্ছে। আপনি ভাবতে পারেন, এবং এই সন্তানগুলা, এই ফ্যামিলি গুলা গত 17টা বছর সর্বোচ্চ প্রায়োরিটিতে থাকছে ক্যান্টনমেন্টে, এখনো আছে, এবং সকল ধরনের ফ্যাসিলিটি শেখ হাসিনা ইনশিওর করছে, কারণ তারা তার কাছের লোক ছিলেন, প্রত্যেকে তার কাছের লোক ছিলেন। সেই দায়টা শেখ হাসিনার উপর দিছে, ইন্ডিয়ার উপর দিছে। আপা দেখেন ইন্ডিয়ার উপর যে এই যে সরাসরি একটা যে তদন্ত রিপোর্টে ইন্ডিয়ার নামটা জড়ায় দেওয়া, এইটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। এটা আজকে এখানে ইন্ডিয়া না হয়, এখানে যদি রাশিয়া হইতো এতক্ষণে মিসমার করে ফেলাইতো। না, ঘটনা যেটা হচ্ছে তারা তো এটা দেশের মানুষের সামনে ফার্স করার জন্য দিয়েছে। তারা কিন্তু আমরা যেটা বলি আর কি লিগেল ওয়েতে ইন্ডিয়ার কাছে কিন্তু এটা তারা উত্থাপন করতে পারে নাই। সেটা তো আপনি আছেন উত্থাপন করা নিয়ে, উল্টা গিয়ে দেখেন আগে 500 বার সরি করে রাখছে যে আমরা দেশের মানুষকে খুশি রাখার জন্য তোমাদেরকে এটা বলতেছি, তোমরা কিছু মনে করো না, তোমাদের পায়ে ধরতেছি।